পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন মানুষ ৩টা ফুটবল বিশ্বকাপ জিততে পারছেন। বলতে পারবেন উনার নাম কি আর উনি কোন দেশের? আচ্ছা এটা বাদ দেন। আপনি কি জানতেন ম্যারাডোনার আর্জেন্টিনা ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতার পরে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালেও এই আর্জেন্টিনা দলই উঠছিল। সেইম টিম পশ্চিম জার্মানির এগেইনস্ট এই ফাইনাল খেলছিল, কিন্তু আর্জেন্টিনা তখন হারছে। আর ফাইনালে রেফারির পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়। এই রেফারির বিপক্ষে বাংলাদেশের মানুষজন আন্দোলনে নামেন রাস্তায়। ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টারদের ক্রেজ বাংলাদেশে কত বড় একবার চিন্তা করেন। সাবেক ফরাসি ফুটবলার এরিক ক্যান্টোনা একবার বলছিলেন, তুমি তোমার বউ, রাজনীতি, ধর্ম চাইলে পরিবর্তন করতে পারো, কিন্তু কখনো তোমার প্রিয় ফুটবল দল পরিবর্তন করতে পারবা না। যদিও এই কথার সাথে আমি একমত না, কারণ আমি তো জানি ব্রাজিলের জার্সি পরে দুধ দিয়া গোসল করলে আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করা যায়। এই দুই দলের সাপোর্টারদের পাগলামি এতটাই বেশি, গত 15 জুন আর্জেন্টিনার পতাকা টাঙাইতে যায় চট্টগ্রামে, আবার 20 জুন ব্রাজিলের পতাকা টাঙাইতে যায় ময়মনসিংহে আরেকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। জাস্ট এই ভিডিওটা দেখেন। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের ঠিক পরের দৃশ্য দেখে আপনি সহজে বুঝতে পারবেন না এটা আর্জেন্টিনা নাকি বাংলাদেশ। একইভাবে এই ভিডিওটা নেইমার সমর্থকদের প্রথম দেখায় মনে হবে ব্রাজিলে, আসলে ভিডিওটা বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, যেই ভিডিওতে নেইমার লাইকও দিছেন। খন্দকার ফাহিমের রোড শো থেকে শুরু করে মিছিল, মিটিং, কমিটির পোস্ট দেওয়া টেওয়া সহ সবকিছুই হয় ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। মাঝে মধ্যে মারামারিও হয়, যেমন গত ৩ জুন হবিগঞ্জে অন্তত ১ ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে শরীয়তপুরের একদল ব্রাজিল সমর্থক এই ঘোষণা দিচ্ছেন, যতদিন ব্রাজিল আবার বিশ্বকাপ না জিততেছে ততদিন ওনারা বিয়ে করবেন না। বসদের বিয়ার মনে হয় আরো বহুত দেরি আছে। বাংলাদেশ থেকে ব্রাজিল প্রায় ১৬,০০০ কিলোমিটার এবং আর্জেন্টিনা প্রায় ১৭,০০০ কিলোমিটার দূরের দুইটা দেশ। ল্যাটিন আমেরিকার এই দুই দেশের সাথে আমাদের না আছে কোনো সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো মিল নাই। তারপরেও বাংলাদেশিরা এই দুইটা ফুটবল দল জিতলে কেন সেটাকে নিজেদের জয় মনে করে? কেন শুধু এই ব্রাজিল আর আর্জেন্টিনা, অন্য কোনো দলকে পাগলের মতন বাংলাদেশিরা কেন সাপোর্ট করে না? এর পিছনের মনস্তাত্ত্বিক কারণগুলা কি কি, এই সবগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তো চলেন ভিডিওটা শুরু করি। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই স্কাই বাই বিডি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। বাংলাদেশে ফুটবলের ফ্যান কালচারটা যদি আপনি বুঝতে চান, বাংলাদেশের নিজেদের ফুটবল খেলার ইতিহাসটা আপনার একটু বোঝা লাগবে। বাংলাদেশ ফুটবল দল বর্তমানে ইতিহাসের অনেক বাজে অবস্থানে আছে, এটা আমরা সবাই জানি। তবে পরিস্থিতি সবসময় এইরকম ছিল না। ১৯৯৬ সালের এপ্রিল মাস বাংলাদেশ ফুটবল দল পুরা বিশ্বের মধ্যে ছিল ১১০ নম্বর। শুনলে আপনি অবাক হইতে পারেন, এবার যে জর্ডান খেলতেছে না ফুটবল বিশ্বকাপ, ওদের র্যাঙ্ক তখন ছিল ১৪৬তম। কেপ ভার্দে যারা আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 32 খেলতেছে, র্যাঙ্ক ছিল ১৫৫তম। বসনিয়া এন্ড হার্জেগোভিনা ১৫২তম। সবাই বাংলাদেশের পিছনে ছিল। এখন ওরা বিশ্বকাপ খেলতেছে। ৮০-৯০ এর দশক বা ২০০০ সালের একদম শুরুর দিকেও শুধু ঢাকা না, ঢাকার বাইরেও জেলা পর্যায়ে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট হইতো। সেই সময়ে এইসব টুর্নামেন্টগুলো থেকে উঠে আসেন আলফাজ আহমেদ, রুকনুজ্জামান কাঞ্চন, রজনীকান্ত বর্মনের মতন অনেক ভালো খেলোয়াড়, যাদের হাত ধরেই পরবর্তীতে বাংলাদেশের একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি আসে। তবে পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের যথাযথ পরিকল্পনার অভাবে তেমন একটা ভালো প্লেয়ার আর উঠে আসে নাই। সবশেষ সাফ ফাইনাল খেলছে ২০০৫ সালে, এরপরে আর কখনো ফাইনালেই যাইতে পারে নাই। একই অবস্থা ক্লাব ফুটবলেও। এখনো আবাহনী আর মোহামেডানের মধ্যে খেলা হয়, আগের মতন দর্শক আর মাঠে আসেন না। অথচ একটা সময় এই দুই দলের খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতেন। এই জন্য বলতে পারেন ৮০-র দশক থেকে ২০০০ সাল এই সময়টা বাংলাদেশের ফুটবলের জন্য একটা সেরা সময় ছিল। আর এই টাইম ফ্রেমেই বাংলাদেশে জনপ্রিয় হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। ৮০-৯০ এর দশকে প্রথমবারের মতন বাংলাদেশের ঘরে ঘরে টেলিভিশন পৌঁছানো শুরু করে। ধরেন সবার ঘরে নাই, কিন্তু গ্রামের একটা ফ্যামিলির কাছে তো ছিল। ১৯৮০ সালের ১লা ডিসেম্বর থেকে বিটিভি রঙিন টেলিভিশনের যাত্রা শুরু করলে টিভির জনপ্রিয়তাও বাড়ে। তবে ফুটবল বিশ্বকাপটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয় ১৯৮৬ সালে, কারণ ওই বছর প্রথমবারের মতন বিটিভি পুরাটা বিশ্বকাপ সম্প্রচার করে। এর আগের বিশ্বকাপগুলোতে কি হইতো, কিছু ম্যাচ সম্প্রচার হইতো, কিন্তু ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপটা পুরাটাই বাংলাদেশের মানুষজন দেখতে পারে বিটিভিতে। এখন আপনি মনে বলেন তো ১৯৮৬-র বিশ্বকাপ কোন দেশ জিতছিল? ডেফিনেটলি
আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপে বাংলাদেশের মানুষের সাথে পরিচয় ঘটে এক কিংবদন্তির, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে তার বিতর্কিত হ্যান্ড অফ গড গোল, আর তার ঠিক 4 মিনিট পরেই ইতিহাসের সেরা গোল অফ দ্য সেঞ্চুরি, যেখানে একদম মাঝ মাঠ থেকে 5 জন ইংলিশ ফুটবলারকে কাটায় ম্যারাডোনা এই গোলটা করছিলেন। এইসব দেখে বাংলাদেশের মানুষজন ম্যারাডোনার ফ্যান হওয়া শুরু করে, আর আর্জেন্টাইন ফ্যান বেস বড় হইতে থাকে। অন্যদিকে আসেন, শুরুটা করছিলাম কি প্রশ্ন দিয়ে? পৃথিবীর একমাত্র ফুটবলার ইতিহাসে যিনি 3টা ফুটবল বিশ্বকাপ জিতছেন। খেলোয়াড়টার নাম পেলে, যার দল ব্রাজিল। 1958, 62 আর 70 এই 3 বছর উনি বিশ্বকাপ জিতছিলেন। টিভি যখন বাংলাদেশে আসেও নাই, তার অনেক আগে থেকে বাংলাদেশীদের কাছে রেডিওর মাধ্যমে পেলের দল হিসেবে ব্রাজিলের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। আর পরবর্তীতে বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয়তা পাইতে থাকেন জিকো, সক্রেটিস, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা সহ ব্রাজিলের গ্রেটেস্ট প্লেয়াররা। বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনারকে? উত্তর হচ্ছে চীন। মোট আমদানির প্রায় 25 থেকে 30% আসে চীন থেকে। মানে বাংলাদেশে বিদেশি পণ্যের 4 ভাগের 1 ভাগই চাইনিজ। এত বেশি চাইনিজ জিনিসপত্র দেখে সবার মাথাতেই প্রথম একটা আইডিয়া আসে, বিজনেস করব, চীন থেকে পণ্য আনবো, বাংলাদেশে এনে বিক্রি করব। খালি লাভ আর লাভ। এই লাভের আশায় ভুয়া থার্ড পার্টির মাধ্যমে ওরা চীন থেকে পণ্য আনতে যায়। কম দামে মাল আনার কথা বলে ওরা টাকা নিয়ে উধাও হয়ে যায়। অনেক সময় ভাঙ্গা নষ্ট মাল দেয়, যেটা আবার রিফান্ডও করা যায় না। বেশি লাভের আশায় খালি লস আর লস। এই প্রবলেমটা সমাধান করতে গত প্রায় 10 বছর ধরে কাজ করতেছে স্কাই বাই বিডি, যাদের লোগো গত বিপিএল এ সিলেট টাইটান্সের জার্সিতেও আপনারা দেখছেন। আপনারা যারা চীন থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান, বা যারা অলরেডি করতেছেন, তাদের জন্য সবচেয়ে সেরা অপশন হইতে পারে এই স্কাই বাই বিডি। 3টা কারণ। নাম্বার 1, বাংলাদেশ এবং চায়না দুইটা দেশেই তাদের ওয়্যার হাউস এবং অফিস আছে। চায়নায় 12,000 স্কোয়ার ফিট এবং বাংলাদেশে 5,000 স্কোয়ার ফিটের তাদের নিজস্ব ওয়্যার হাউসে আপনার মাল সবসময় নিরাপদ থাকবে। এছাড়া ঢাকায় তাদের 4,000 স্কোয়ার ফিটের অফিসও আছে। কারণ 2, আমদানি মানেটা কি বলেন তো? কাস্টমস অফিস আর বন্দরে ঝামেলা। ওনাদের কাছ থেকে অর্ডার নিলে আপনার এইসব নিয়ে চিন্তা করতে হবে না। মিনিমাম 100 কেজি প্রোডাক্ট যদি আনেন, তাইলে শিপে করে আনাইতে পারবেন, যেখানে শিপিং চার্জ কেজিতে মাত্র 170 টাকা থেকে শুরু। ঢাকার ভিতরে সোজা আপনার বাসায় তাদের ডেলিভারি ভ্যানের মাধ্যমে মাল পৌঁছায় যাবে। এইখানেই শেষ না। যদি দেখেন কোনো প্রোডাক্ট মিসিং আছে, সাইজে কিংবা কালারে মিল নাই, আপনি রিফান্ড পাবেন। নাম্বার 3, সবচেয়ে বড় কথা, আপনি তাদের বিশ্বাস কেন করবেন? কারণ তারা গত 10 বছর ধরে চীন থেকে পণ্য আমদানি করতেছে। আমি সেই 2023 সালেও তাদের প্রমোশন করছিলাম। 465 প্লাস সফল শিপমেন্ট, 2 লক্ষের বেশি অর্ডার ডেলিভারি করতে পারছে তারা। এছাড়া শুধু আপনার ব্যবসার জন্য না, নিজের ইউজের জন্য মাত্র একটা প্রোডাক্ট আপনি অর্ডার দিবেন, স্কাই ওয়ানের মাধ্যমে আপনি সেটা দিতে পারেন। সো চিনেন না, জানেন না, থার্ড পার্টির কাছে নিজের ব্যবসার রিস্কটা না দিয়া স্ট্রাকচার্ড আর অভিজ্ঞ ইম্পোর্টার স্কাই বাই বিডির সাথে আপনি কাজ শুরু করতে পারেন। তাদের অ্যাপ আর ওয়েবসাইট ভিজিট করার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে আসতে পারেন। চলেন আবার ঢুকি ব্রাজিল আর্জেন্টিনার কাহিনীতে। পেলে আর ম্যারাডোনা এত পপুলার শুধুমাত্র তাদের ফুটবল স্কিলের জন্য না, তারা এতটাই গরিব অবস্থা থেকে পুরা পৃথিবীর সামনে এত বড় তারকা হইছেন, এইটাকে বাংলাদেশের মানুষজন অনেক বেশি নিজেদের সাথে রিলেট করতে পারে। যেমন পেলের পরিবার ছেলেকে একটা ফুটবল কিনা দিবে এই সামর্থ্যই ছিল না। পেলে আর তার বন্ধুরা মোজার ভিতরে কাগজ ঢুকায় সেটাকে ফুটবল বানায় খেলতেন। কোনো সময় চায়ের দোকানে, কোনো সময় জুতা পরিষ্কারের কাজও করছেন। কিন্তু সেই পেলে একদিন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হন, পরিচিত হন কালো মানিক হিসাবে। তবে এই কালো মানিক শব্দের পিছনে লুকায় আছে একটা কালো অধ্যায়। আমাদের যাইতে হবে 1921 সালে, দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ঘটনা। সেবার ব্রাজিলের প্রেসিডেন্ট এপিতাসিও পেসোয়া বললেন, ব্রাজিলের জাতীয় টিমে কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় থাকবে না, এবং কোন কৃষ্ণাঙ্গ প্লেয়ার ছাড়া পুরা শ্বেতাঙ্গ টিম নিয়ে ব্রাজিল দল নামে। কাইন্ড অফ সেই টিমে আপনি ভিনিসিয়াস জুনিয়রের মতন প্লেয়ারকে খেলাইতে পারতেন না। কালো মানুষদের সাথে এতটা বৈষম্যের মধ্যেই সবার সামনে আসেন পেলে। 1958 সালের বিশ্বকাপ, তার বয়স মাত্র 17 বছর। এই কৃষ্ণাঙ্গ ফুটবলারই বিশ্বকাপ এনে দেন ব্রাজিলকে। পেলে যে শুধু ব্রাজিলেরই তারকা ছিলেন ব্যাপারটা এরকম না। 1967 সাল নাইজেরিয়ায় শুরু হয় এক গৃহযুদ্ধ। একই দেশের 2টা জনগোষ্ঠী একজন আরেকজনের দিকে বন্দুকের নল তাক করে আছে। এমনই পরিস্থিতিতে 1969 সালের 26শে জানুয়ারি নাইজেরিয়া সফর করতে যান পেলে। উনার খেলা দেখার জন্যই শুধু 2 পক্ষই এই ব্যাপারে রাজি হয়, 2 দিনের জন্য আমরা কোনো যুদ্ধ করব না, যুদ্ধ বিরতিতে যাব। পৃথিবীর ইতিহাসে অন্যতম ঘটনা, খেলা দেখার জন্য যুদ্ধ বিরতির ঘোষণা আসছে। এই জনপ্রিয়তার ঢেউ বাংলাদেশ পর্যন্ত আইসা লাগে। আর্জেন্টিনার ম্যারাডোনার ছোটবেলাটাও অনেকটা সেম। এক গরিব বস্তিতে বেড়ে ওঠা,
এরপর বিশ্বজয়। 1986 সালের যেই বিশ্বকাপে ম্যারাডোনা জিতেন তার পেছনের কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। বিশ্বকাপ শুরুর ঠিক 4 বছর আগে 1982 সালে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে একটা যুদ্ধে খুব বাজেভাবে হারে। যুদ্ধটার নাম ফকল্যান্ড যুদ্ধ। মেইনলি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড নামে একটা দ্বীপপুঞ্জ আছে। ইংল্যান্ড আর্জেন্টিনা দুইটা দেশই দাবি করে এই দ্বীপপুঞ্জ আমাদের। মালিকানা নিয়ে 2 এপ্রিল 1982 থেকে 14 জুন 1982 দুই দেশের মধ্যে প্রায় 74 দিনের একটা যুদ্ধ হয়, যেটাই ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। খেয়াল করার মতন ব্যাপার, এই যুদ্ধে আর্জেন্টিনা হারে এবং 14 জুন আত্মসমর্পণ করে। তবে যুদ্ধটাতে আর্জেন্টিনা খুব ভালোভাবে অপমানিত হয়েছিল, কারণ এটা শুরুই করছিল আর্জেন্টিনা, কিন্তু ওরা জিততে পারে নাই, উল্টা আত্মসমর্পণ করে আসছে। যুদ্ধে জিততে না পারলেও আর্জেন্টিনার ইংল্যান্ডকে হারানোর সুযোগ আসে 4 বছর পরে 1986 সালে মেক্সিকো ফুটবল বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। 2-1 ব্যবধানে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারায়, যার মধ্যে 2টা গোলই ছিল ম্যারাডোনার। একটা গোল পরিচিত হ্যান্ড অফ গড নামে, কারণ ম্যারাডোনা ম্যাচ শেষে গোলটা সম্পর্কে বলছিলেন গোলটি হয়েছিল কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে। এরপর থেকে এটা হ্যান্ড অফ গড নামে পরিচিত। আরেকটা গোল তো ছিল গোল অফ দ্য সেঞ্চুরি। মাত্র 10.8 সেকেন্ড সময়ে প্রায় 60 গজ দূর থেকে একাই ড্রিবলিং করে এই গোলটা উনি দেন। এই ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পরে শুধুমাত্র আর্জেন্টিনাতেই না, পুরো বিশ্বের মানুষের কাছে ম্যারাডোনা এক কিংবদন্তি হয়ে ওঠেন। 1986 বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। আসলে 1990 সালের বিশ্বকাপ। ম্যারাডোনার আর্জেন্টিনা সবার ফেভারিট। আর্জেন্টিনা আবারও ফাইনালে গেল, প্রতিপক্ষ সেই পশ্চিম জার্মানি, কিন্তু সেইবার তারা 1-0 গোলে পশ্চিম জার্মানির সাথে হারে। তবে জার্মানির একটা গোল নিয়ে বিতর্ক আছে, যেটা ম্যাচ শেষে ম্যারাডোনা বলছিলেন রেফারির কালো হাত জার্মানদের জিতিয়ে দিয়েছে। আর এই রেফারির বিপক্ষে আন্দোলনে নামেন বাংলাদেশের মানুষজন। বাংলাদেশের জাতীয় সংসদের রেফারির পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় একজন সংসদ সদস্য একটা নিন্দা প্রস্তাব উত্থাপন করলে সরকার এবং বিরোধী দলীয় সদস্যরা টেবিল চাপড়িয়ে সমর্থন জানান। তবে দীর্ঘ বিতর্কের পর মাননীয় স্পিকার প্রস্তাবটা নাকচ করে দেন। এর পরের বিশ্বকাপে 1994 সালে যখন ম্যারাডোনা ড্রাগ কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন, তখন আবার তার পক্ষে বাংলাদেশে আন্দোলন হয়। আন্দোলনে তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই সময় একজন আইনজীবী ফিফা প্রধানের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। মামলার জবাব দিতে বাংলাদেশের একটা আদালত ফিফার সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জকে তলবও করছিল। এখন উনি এবার আসবে নাকি এই মামলার জবাব দিতে? আমারও যদি আপনি এখন বলেন আর্জেন্টিনার কোন আদালত থেকে তলব করছে, আমি কি যাইতে পারবো? মেইন কথা হলো পকেটে ভাই টাকাই তো নাই। যাই হোক, তখনকার বাংলাদেশে ম্যারাডোনার এই ফ্যান ক্লাব গুলা ছিল যারা ম্যারাডোনার পক্ষে এই অ্যাক্টিভিটি গুলা করতো। তখনকার পেলে আর ম্যারাডোনার ক্রেজটা আস্তে আস্তে এখন মেসির আর্জেন্টিনা আর নেইমারের ব্রাজিলের মধ্যে চলে আসছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, আওয়ামী লীগ বিএনপির মতন ফুটবলেও বাংলাদেশের মানুষজন কেন খালি দুইটা দেশকেই সাপোর্ট করতেছে বেশি? এর পিছনে প্রথম কারণটা হচ্ছে টাইমিং। বাংলাদেশে যখন থেকে ফুটবল খেলা জনপ্রিয় হওয়া শুরু করছে, ওই সময়ে পুরা বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনা ছিল পরাশক্তি। 80-90 এর দশকটা খেয়াল করেন, 1986, 1990 দুইটা বিশ্বকাপের ফাইনালেই আর্জেন্টিনা খেলছে, একটাতে জিতছে আর একটাতে হারছে। 1994 বিশ্বকাপ, যেটা এখনকার মতন মার্কিন যুক্তরাষ্ট্রই হয়েছিল হোস্ট করা, ওইটাতে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। ঠিক পরের বিশ্বকাপ 1998 সালে, এইটাতেও ব্রাজিল ফাইনালে উঠে, কিন্তু ফ্রান্সের কাছে 3-0 গোলে হাইরা যায়। 7+4 বলতে পারেন আপনি। যেইখানে 2006 বিশ্বকাপের বিখ্যাত ঢুস মারা জিনেদিন জিদানও 2টা গোল করছিলেন। ওই সময়টাতে বাংলাদেশের মানুষজন দুইটা দল ঠিক করে ফেলছে, এখনো সেটাই কন্টিনিউ করতেছে। নাম্বার 2, এই দুইটা দল কন্টিনিউয়াসলি সুপারস্টার তৈরি করতেছে। পেলের ব্রাজিল টিমে একে একে আসেন জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমার। আবার ম্যারাডোনার পর আর্জেন্টিনা টিমে আসেন বাতিস্তুতা, রিকেলমে, তেভেস, আগুয়েরো, আর এখন তো শর্ত সাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। দুইটা দলই নিয়মিতভাবে আইকন তৈরি করছে। আর তৃতীয় কারণটা হচ্ছে ব্যান্ড ওয়াগন ইফেক্ট। মানুষ যখন দেখে অনেকে মিলা একটা কাজ করতেছে বা একটা জিনিসকেই পছন্দ করতেছে, কোনো লজিকের ধার না ধাইরা মানুষ সেই কাজটাই করতে কিংবা পছন্দ করতে শুরু করে। সবাই করতেছে তাই আমিও করতেছি, এই মানসিকতাটাই হচ্ছে ব্যান্ড ওয়াগন ইফেক্ট। আশেপাশের সবাইকে ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্ট করতে দেখতেছে বাংলাদেশের মানুষ। সো ব্যান্ড ওয়াগন ইফেক্টের কারণে কোনো স্পেশাল কারণ ছাড়াই এই দুইটা দলের কোনো একটাকেই মানুষ সমর্থন করা শুরু করে। অথচ অন্যান্য দল যেমন জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল, সাথে পর্তুগাল আর ব্রাজিলের হাইব্রিড ফ্যান বেস
পর্তুজিল ফ্যান বেস, এইদিকেও কিছুটা সাপোর্টার বেস আছে। মাগুরার এক চাচা তো নিজের জমি বিক্রি করে 8 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছেন। আবার মুসলিম দল হিসাবে মরক্কো, সৌদি আরব, তুরস্ক, ইরান, মিশর এইসব দেশেরও কিছুটা সাপোর্টার বেস বাংলাদেশে দেখা যায়। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আবেগের পেছনে চলে আসে সোশ্যাল আইডেন্টিটি থিওরি। একজন মানুষের পরিচয়কে, আইডেন্টিটিকে, এটা শুধুমাত্র তার ব্যক্তিগত বৈশিষ্ট্য না, সে নিজে মানুষটা কেমন শুধু এই দিক থেকে না, সে কোন দল বা গোষ্ঠীর সদস্য, কোথায় সে বিলং করে, সেই জায়গা থেকেও আসে। বিশ্বকাপ যখনই আসে বাংলাদেশি মানুষটা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। কারণ একদম সোজা, বাংলাদেশ এখন পর্যন্ত কোনোদিন ফুটবল বিশ্বকাপ খেলে নাই। আমাদের জেনারেশন মরার আগ পর্যন্ত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পারবো কিনা সেই গ্যারান্টিও আমরা জানি না। আমি একটা পোল দিছিলাম যেখানে 17,000 ভোটে 73% মানুষ মনে করে তারা মরার আগে কোনোদিন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলতে দেখা যাইতে পারবে না। সো নিজেদের দেশের রিপ্রেজেন্টেশন নাই, আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করেই আমরা নিজেদের সন্তুষ্ট করি। এইখানে আরেকটা থিওরি কাজ করে যাকে বলে বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, BIRG। অন্যের জয়কে নিজের জয় মনে করা। কোনো সফল দল, ব্যক্তি, গোষ্ঠীর সাথে নিজের সম্পর্ক দেখায় নিজেকে সেই সাফল্যের অংশীদার মনে করা। এই কারণেই বাংলাদেশি বংশোদ্ভূত কেউ যখন বাইরের কোনো স্পোর্টে ভালো করে আমরা সেটাকে বাংলাদেশি হিসেবে নিজেদের সাফল্য মনে করতে থাকি, অথচ সে হয়তো জন্মের পরে বড়ই হয়েছে টোটালি ইউরোপিয়ান কিংবা আমেরিকাতে। তেমনি ভাবে ব্রাজিলের 5টা ট্রফিকে বাংলাদেশিরা নিজেদের ট্রফি মনে করে। একইভাবে যখন আর্জেন্টিনা 2022 বিশ্বকাপটা জিতছে, 3টা স্টার যে জার্সির উপরে বসছে, 3টা স্টারের মালিক বাংলাদেশিরা নিজেদেরও মনে করে। এইটা কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো সাউথ এশিয়াতেই, ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা সহ অনেকগুলো রাজ্যে, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ পুরো সাউথ এশিয়াতেই আর্জেন্টিনা আর ব্রাজিলের খুব ভালো একটা ফ্যান বেজ আছে। মেসি তো কিছুদিন আগে কলকাতায় খেলাও গেছেন। যাই হোক, এই পুরো ব্যাপারটা আসলে লজিক দিয়ে কোনোদিন বোঝানো সম্ভব না। এইখানে এই পাগলামির বেশিরভাগটাই আবেগ। আমাদের বাংলাদেশের মানুষজনের আসলে বিনোদনের মিডিয়ামটাই কম, আমরা অনেক বেশি পরিমাণে খেলা দেখি। আর এইটার মধ্য দিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনার এত বড় ফ্যান বেস, বাইনারি ফ্যান বেস, মানে হয় আর্জেন্টিনা না হয় ব্রাজিল, অন্য কোনো সাপোর্টার বেস খুব কম। এটা কিভাবে সৃষ্টি হইলো, কেন সৃষ্টি হইলো, এর পিছনের হিস্ট্রিটা কি, এইগুলো আপনাদেরকে জানানোই ছিল আজকের এই ভিডিওর উদ্দেশ্য। আপনাদের যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।